প্রিয় নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থী সকল ভাই বোনদের জানাই আজকের এই অনলাইন ক্লাসে স্বাগতম ও শুভেচ্ছা। আমরা আজকে বাংলা প্রথম পত্রের একটি গুরুত্বপূর্ণ কবিতা নিয়ে কথা বলবো। আশা করি তোমরা সকলেই ভিডিওটা শেষ না হওয়া পর্যন্ত সঙ্গে থাকবা। আমি বাংলা প্রথম পত্রের যে আলোচ্য বিষয়টা আমরা কথা বলবো, তোমরা একটু চেষ্টা করো তো ছবি দুটো দেখে আজকে আমরা বাংলা প্রথম পত্রের কোন বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি। দেখো, দুটি ছবি আমরা লক্ষ্য করতেছি, একটি দাঁড়িয়ে বাঁধা খেলা হচ্ছে, একটু হাডুডু খেলা। ফসল ভরা মাঠ, তোমরা কি বুঝতে পারতেছ? অবশ্যই আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো যে আজকে আমরা কোন বিষয় নিয়ে আজকের এই অনলাইন ক্লাসটাকে সাজিয়েছি। অবশ্যই সেই দিন এই মাঠ, কবিটা আলোচিত কবিতা আমাদের বাংলা প্রথম পত্র বইয়ের, লিখেছেন জীবন আনন্দ দাশ, যাকে আমরা জীবনানন্দ দাশ বলি। শিখন ফল দেখো, এই পাঠ শেষে শিক্ষার্থীরা তোমরা কবি পরিচিতি বলতে পারবে, নতুন শব্দের অর্থ লিখতে পারবে, কবিতাটি যথাযথ নিয়মে আবৃত্তি করতে পারবে, মানুষ এবং সভ্যতার নশ্বরতা সম্পর্কে বর্ণনা করতে পারবে। জীবনানন্দ দাশ জন্ম 1899 খ্রিস্টাব্দে বরিশাল শহরে তিনি জন্মগ্রহণ করেন। পিতার নাম আছে সত্যানন্দ দাশ বা সত্যানন্দ দাশ। মাতার নাম আছে কুসুম কুমারী দাস। আমরা জানি যে কুসুম কুমারী দাস একজন সভাপতি কবি ছিলেন। শিক্ষা লাভ 1921 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে MA ডিগ্রি লাভ করেন। রূপসী বাংলার কবি হিসেবে খ্যাত। পেশা ছিল তার অধ্যাপনা। তার বইগুলোর নাম একটু দেখি, কোনটা বলি। ঝরা পালক, ধূসর, পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, 7টি তারার তিমির, রূপসী বাংলা, সতীর্থ ইত্যাদি। মৃত্যু 1954 খ্রিস্টাব্দের 14 অক্টোবর কলকাতায় ট্রাম দুর্ঘটনায় আহত হন এবং 22 অক্টোবর মৃত্যুবরণ করেন। আদর্শ পাঠটা আমরা দেখবো। এই কবিতার মূল বিষয়বস্তুটা দেওয়া আছে, দেখো, সকলে খুবই মনোযোগ সহকারে একটু দেখবা। এই কবিতাটি জীবনের ক্ষণস্থায়িতা বা প্রকৃতির চিরন্তনতার এক গভীর দার্শনিক প্রতিফলন, যেখানে কবির বিষণ্ণতা প্রকৃতির অনন্ত জীবনের কাছে হার মেনেছে এবং নতুনের জয়গান গেয়েছে। কবিতার চরণগুলো যদি আমরা একটু রক্ষা করি, সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, এই নদী নকতের তলে সেদিনও দেখিবে স্বপ্ন। অর্থাৎ কবি জানেন যে মানুষের মৃত্যু অনিবার্য, অর্থাৎ জন্মিলে মরিতে হবে, তাই না? কোনো একদিন তিনি এই পৃথিবীতে থাকবেন না, কিন্তু প্রকৃতির প্রবাহ থামালেও চলবে না। মাঠের ঘাস সবুজই থাকবে এবং নদী তার আপন ছন্দে বয়ে চলবে। মানুষের অনুপস্থিত প্রকৃতির রূপ ও রস নিয়ে একইভাবে সচল থাকবে। সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। মানুষ মরণশীল হলেও তার স্বপ্ন অবিনশ্বর। এক প্রজন্মের মানুষ চলে যায়, কিন্তু তাদের আশা, আকাঙ্ক্ষা এবং বেঁচে থাকার স্বপ্নগুলো পরবর্তী প্রজন্মের মাঝে বেঁচে থাকে। পৃথিবীর সৌন্দর্য উপভোগের এই মানবিক তৃষ্ণা কখনো শেষ হয় না। লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে। এখানে প্রকৃতির ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণীর মাধ্যমে জীবনের অবিরাম ধারাকে বোঝানো হয়েছে। কবির মৃত্যুর পরেও লক্ষ্মী পেঁচা তার সঙ্গিনীর জন্য মঙ্গল গান গেয়ে যাবে, অর্থাৎ প্রকৃতির প্রেম, মঙ্গল ধারা, মানুষের
অবাধ বোধ করে না। চারিদিকে শান্ত বাতি, ভিজে গন্ধ, মৃদু কলরব, খেয়া নৌকোগুলো এসে লেগেছে চরের খুব কাছে। অর্থাৎ এটি প্রকৃতির এক শান্ত চিরচেনা রূপ। যুগ যুগ ধরে সন্ধ্যায় নদীর তীরে খেয়া নৌকা ভিড়ছে এবং মানুষের মৃদু কোলাহল শোনা যাচ্ছে। কবি না থাকলেও এই দৃশ্যগুলো অপরিবর্তিত থাকবে। এই কবিতার মধ্যে একটা আলোচিত লাইন দেখি, আমি থাকবো না বলে চালতাপুর কি ভিজবে না শিশিরের জলে। এই যে চঞ্চলতা, হ্যাঁ, মানুষের মানুষের মৃত্যু হবে, মানুষ চলে যাবে, কিন্তু প্রকৃতিতে সেই মৃত্যুর রেশ কখনোই পড়ে না বা থাকে না। এশিরীয় ধুলো আজ বেবিলন ছাই হয়ে আছে। এই লাইনটি একটু লক্ষ্য করে দেখো। বড় বড় সভ্যতা, তাই না? অতীতে অনেক সভ্যতা সৃষ্টি হয়েছিল, আমরা পড়েছি। সময়ের বিবর্তনে সেগুলো কি আজকে ধ্বংস হয়ে ধুলে মিশে গেছে। কিন্তু প্রকৃতি সেই প্রাচীনকাল থেকে আজও একই রকম সতেজ এবং প্রাণবন্ত। এর মাধ্যমে কবি বুঝিয়েছেন যে মানুষের তৈরি সভ্যতা নশ্বর, কিন্তু প্রকৃতির সৌন্দর্য নিয়ম শাশ্বত। কবিতার মূল কথাটি হচ্ছে, এই কবিতাটি আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবী তার আপন গতিতে চলবে, প্রকৃতি তার রূপ ছড়াবে, শুধু আমরা ব্যক্তি অর্থাৎ মানুষ একদিন থাকবো না। এই সত্য মেনে নেওয়ার মাধ্যমে প্রকৃতির চিরস্থায়ী রূপের জয়গান গাওয়া হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারছো কবিতার মূল মেসেজগুলো। দেখো, স্তব্ধ শব্দের অর্থ, আমরা অর্থগুলো দেখি। নীরব, কলরব বলতে কোলাহল, খেয়া নৌকা শব্দের অর্থ হচ্ছে খাট পারাপারের নৌকো। সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, এই নদী নক্ষত্রের তলে, সেদিনও দেখিবে স্বপ্ন। আমরা ব্যাখ্যাগুলো পড়ে আসছি, তাই না? লাইনগুলো একটু লক্ষ্য করি। সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর চলে। অর্থাৎ স্বপ্নের কখনো মৃত্যু নেই, তাই না? এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম মানুষের আকাঙ্ক্ষা কিন্তু থেকে যায়। যারা শিক্ষার্থীরা তোমরা একটা কাজ করতে পারো, স্বপ্নের স্বাদ বলতে কবি এখানে কি বুঝছেন এটা উত্তর লিখতে পারো। আমি চলে যাব বলে চালতাপুরকেই বেচবে না শিশিরের জলে। অবশ্যই চালতাপুর বেচবে, তাই না? এই যে চঞ্চলতা প্রকৃতির মাঝে, হ্যাঁ, ব্যক্তি মানুষ চলে যায়, প্রকৃতির তার মৃত্যুর কোনো রেশ থাকে না, তাই না? মানুষ জন্মগ্রহণ করে আবার মানুষ চলে যায়। প্রকৃতি তার যে নিয়ম, সেই নিয়মেই চলতে থাকে। এটাই প্রকৃতির ধর্ম। নরম গন্ধের ঢেউয়ে লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে। অবশ্যই আমরা ব্যাখ্যা পাইছি, তাই না? আমরা ব্যাখ্যায় দেখলাম যে অবশ্যই লক্ষ্মী পেঁচা তার লক্ষ্মী সঙ্গিনীর জন্য মঙ্গল বার্তা, মঙ্গল গান, হ্যাঁ, গাবেই। সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর চলে। চারিদিকে শান্ত বাতি, ভিজে গন্ধ, মৃদু কলরব। কবি প্রকৃতি কিরূপ প্রত্যক্ষ করেছেন, একটু কাজটা করে অবশ্যই প্রশ্নটা লিখে রাখবে এবং তোমরা অবশ্যই প্রশ্নটা উত্তর করবে। খেয়া নৌকোগুলো এসে লেগেছে চরের খুব কাছে, পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল, এশিরীয় ধুলো আজ বেবিলন ছাই হয়ে আছে। তাহলে আমরা ব্যাখ্যাগুলোতে দেখলাম যে মানুষের গড়া সভ্যতা এগুলো ধ্বংস আছে, কিন্তু প্রকৃতির যে নিয়মের কোনো ধ্বংস নেই, প্রকৃতির সৌন্দর্যের, প্রকৃতির নিয়মের কোনো ধ্বংস নেই, অবিনশ্বরভাবে প্রকৃতি চলবে। একটু লক্ষ্য করো, সেদিন এই মাঠ কবিতাটি জীবনানন্দ দাশ রচিত রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। আমরা যদি বলি সেই দিন এই মাঠ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, তাহলে অবশ্যই আমাদের উত্তর হবে রূপসী বাংলা কাব্যগ্রন্থ। প্রকৃতির রহস্যময় সৌন্দর্যের নীলাভূমি জীবনানন্দ দাশের রচনা।
সভ্যতা একদিকে যেমন ক্ষয়িষ্ণু, অন্যদিকে চলে তার বিনির্মাণ। মরণশীল ব্যক্তি মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে। কিন্তু প্রকৃতিতে থাকে চিরকালের ব্যস্ততা, মাঠে থাকে চঞ্চলতা, চালতা পড়লে পড়ে শীতের শিশির। লক্ষ্মী পেচকের কণ্ঠে ধ্বনিত হয় মঙ্গল বার্তা। খেয়া নৌকাগুলো চলে নালা নদীতে, অর্থাৎ কোথাও থাকে না সেই মৃত্যুর রেশ। ফলেই মৃত্যুতে সব শেষ নয়। পৃথিবীর বহমানতা মানুষের সাধারণ মৃত্যুকে রহিত করতে পারে না। প্রকৃতপক্ষে মানুষের মৃত্যু আছে, কিন্তু এই জগতের সৌন্দর্যের মৃত্যু নেই, মানুষের স্বপ্নেরও মরণ নেই। আশা করি বুঝতে পারছো তোমরা। আমরা মূল ভাবটা পড়লাম। সকলকে ধন্যবাদ। অবশ্যই পরবর্তী নতুন আর ক্লাস নিয়ে আমরা তোমাদের সামনে হাজির করব। সেই সময় তো সবাই ভালো থাকবা। ধন্যবাদ সবাইকে।